বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো গতকালকের ডেভিল ইনুসের তথাকথিত ঘোষণাপত্র এবং জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের কয়েকটি দিক দিয়ে, এবং যদি সুযোগ পাই বা সময় থাকে তাহলে ভারত আমেরিকার সর্বশেষ দ্বন্দ্বে বাংলাদেশের উপরে কতটুকু বা কি ধরনের চাপ পড়তে পারে সে বিষয়ে। আপনারা জানেন যে গতকালকে ডক্টর ইনুস, এই ডেভিল ইনুস ঘোষণাপত্র একটি দিয়েছে। অনেক কাঙ্ক্ষিত ছিল এই ঘোষণাপত্র অনেকের জন্য, বাট আওয়ামী লীগের জন্য বা আমাদের জন্য এটার মধ্যে কি থাকবে কি থাকবে না এ নিয়ে আমাদের কোনো উৎসাহ বা উদ্বেগ কোনোটাই ছিল না। কারণ যাই থাকুক এখানে সবই অবৈধ, এর কোনো গুরুত্ব, এর কোনো ভবিষ্যৎ অন্তত আওয়ামী লীগের কাছে নেই। তারপরেও দলীয় দৃষ্টিভঙ্গি থেকে না দেখলেও, যেহেতু আমি দেশে বিদেশে ঘটমান প্রায় সব বিষয়ই উল্লেখযোগ্য বিষয় পর্যবেক্ষণ করি, সেই হিসাবে একজন পর্যবেক্ষক হিসাবে আমার ভাবনা, আমি কি দেখলাম বা শুনলাম তাতে আমি কি ভাবছি, সেরকম কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করা। দেখেন, এই ঘোষণাপত্রে, এটা কিসের ঘোষণাপত্র? এইটা একটা বক্তৃতা, মাঝখানে দুই একটা শব্দ যেহেতু এবং এগুলি দিয়ে এটাকে একটা ফরম্যাটে ফেলা হয়েছে। বাস্তবে এটা একটা বক্তৃতা। এই বক্তৃতা যদি তারেক জিয়া দিত, এরকমই দিত। মানে তারেক জিয়াকে যদি বলা হতো এরকম একটা কিছু করার জন্য, যা লেখা থাকতো ঠিক তাই এখানে আছে। তার ৮০ ভাগ এখানে আছে। জামাত ইসলামকে যদি লেখা বলতো তাহলে তার ১০ ভাগ, জামাত ইসলাম যা বলতো তার ১০ ভাগ এখানে আছে। তারপরে ছাত্রদের ৫ ভাগ, অন্যান্যদের ৫ ভাগ, এইভাবে বিলিয়ে। এখানে পুরো বিষয়টা, পুরো বক্তব্যটা, আমি আর এটাকে ঘোষণাপত্র বলতে চাই না, পুরো বক্তব্যটা ছিল আওয়ামী লীগকে কেন্দ্র করে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে। এই বক্তব্য এতদিন পর্যন্ত মানুষ যা শুনে আসছে, বা এই যে কাজকি পার্টিরা, কাজকি দল, কাজকি নেতা, স্বাধীনতা বিরোধীরা, আধা স্বাধীনতা বিরোধী, আধা বাংলাদেশি, বিএনপি, এরা যা চেয়ে আসছে, এরা যা বলে আসছে, তারও প্রতিফলন এই ঘোষণায় বা এই বক্তব্যে আসেনি। সবচেয়ে ইন্টারেস্টিং হলো কেন আসেনি। আসেনি এই কারণে, এখানে বড় একটা ঝুঁকি ছিল। ঝুঁকিটা হচ্ছে তাদের অস্তিত্বের উপরে ঝুঁকি ছিল। এতদিন বলে আসছে এই সংবিধান ছুড়ে দিবে,
ছুঁড়ে ফেলে দিবে, নতুন সংবিধান লেখা হবে, গণভোট করতে হবে, পিআর সিস্টেমে নির্বাচন আয়োজন করতে হবে। এর কোনোটাই কি এখানে আসছে? সবচেয়ে বড় ছিল যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া। সংবিধান নিয়ে এখানে কোনো কথা আছে? আছে। যেটা আছে সেটা হলো এই সংবিধানকে রেখে এই সংবিধানে তাদের নিরাপত্তা, যারা 5ই আগস্টের সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে, তাদের ভবিষ্যতে যেন কোনো বিচার না হয়, তাদের যেন কাঠগড়ায় দেয় এত পুলিশ মেরেছে, এত ছাত্র মেরেছে, এত জনগণ মেরেছে, সেই অপরাধে তাদের যেন কোনো বিচারের কাঠগড়ায় না দাঁড়াতে হয়, সেইটার একটা প্রোটেকশন চাওয়া হয়েছে। কার কাছ থেকে চেয়েছে? বর্তমান সংবিধানের কাছ থেকে চেয়েছে। বলছে এখানে ঢুকিয়ে দেওয়ার জন্য। তার মানে হলো কোথায় ছিল সংবিধানে ফেলে দিবে, বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিবে, সেই জায়গায় এখন সংবিধান রেখে এই সংবিধানে তারা ঢুকতে চাচ্ছে তাদের নিরাপত্তাজনিত বিষয় নিয়ে। আর অন্যগুলি তো ইম্যাটেরিয়াল, ওইগুলো অত গুরুত্বপূর্ণ না, ওগুলি যার মতো যা বলছে সুবিধার মতো, দলীয় সুবিধার কারণে, পিআর জামাতের দলীয় সুবিধার কারণে, গণভোটটা ওই সংবিধানের সাথে সংশ্লিষ্ট। তো আমার কথা হচ্ছে, কেন সংবিধানের মতো এরকম গুরুত্বপূর্ণ বিষয়টা তারা বাদ দিল? বিকজ তারা জানে এটা এত উত্তপ্ত, এত হাই পাওয়ার, এখানে হাত দিতে গেলে হাত সহ শরীর পুড়ে যাবে, ইলেকট্রিফাইড হয়ে পুরো শরীর ঝলসে যাবে। সেই রকম ব্যবস্থা ছিল, তারা সেটা জানে। যার জন্যই 4 তারিখে এক নাবালক কাজকি উপদেষ্টা বলেছিল 1-11 পদধ্বনি শুনতে পাই। সরকারের গুরুত্বপূর্ণ একজন লোক এই ধরনের কথা বললে বুঝতে হবে যে কোনো একটা ঘটনা অবশ্যই সত্যতা এখানে আছে। সেজন্যই তারা পুরো তাদের যে পরিকল্পনা ছিল, এই ডেভিল ইনুস যে ভয়েস অফ আমেরিকার সাথে ওয়াশিংটনে সাক্ষাৎকার দিয়ে বলেছিল রিসেট বাটন চাপ দেওয়া হয়েছে, অল ফ্ল্যাশড, অল গন, নতুন বাংলাদেশ শুরু হবে। নতুন বাংলাদেশের কথাও এই বক্তব্যের মধ্যে বা এই সকল ঘোষণাপত্রের মধ্যে আসেনি। এটাকে ঘোষণাপত্রেই বলা চলে না। বিএনপি স্বাগত জানিয়েছে, খুশি হয়েছে, কারণ বিএনপির পলিসি এখন একটাই, যা বলবে ছোটখাটো বিরোধিতা করে সেটাকেই মেনে নিবে, যাতে তাদের বিরোধিতার কারণে কোনো জিনিস যেন স্থগিত না হয়, কোনো জিনিস যেন চলা বন্ধ না হয়, সামনের দিকে যেন নির্বাচনের দিকেই যায়। এই জন্য যা বলবে তাই তারা মেনে নিবে, ওই পলিসি তারা নিয়েছে। গতকালকে রাত্রেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন, তার প্রতিক্রিয়ায় মিডিয়ার কাছে প্রথম প্রতিক্রিয়ায় বলেছেন, আমরা এই ঘোষণাপত্রকে সংবিধানে স্থান দেব। এটার মানে কি? আপনারা কারা সংবিধানে স্থান দেওয়া বা সংবিধানে এটা সংযোজন করার? সংবিধানে এটা সংশোধন করার একমাত্র এখতিয়ার হচ্ছে নির্বাচিত সংসদ সদস্যদের 2/3 মেজরিটির মাধ্যমে। আপনি কিভাবে বুঝলেন জনগণ আপনাদেরকে ভোট দিয়ে 2/3 মেজরিটি দিবে?
এতেই প্রমাণ হয় সকল নীল নকশা প্রস্তুত। কিভাবে নির্বাচন হবে, কিভাবে ভোট হবে, কিভাবে কত লোককে কত সংখ্যা পাবে, সবকিছুই প্রস্তুত। এটা হলো আপনাদের স্বপ্ন, এটা হলো বিএনপির স্বপ্ন যে এইভাবে আমরা নির্বাচন করবো আওয়ামী লীগকে বাইরে রেখে, যেভাবে আওয়ামী লীগ আমাদেরকে ছাড়া নির্বাচন করেছে তার প্রতিশোধ নিব আমরা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করে। তারপরে তারা সংবিধানে এইসব আবর্জনা ঢুকাবে, এই স্বপ্ন তারা দেখে। এখন কথা হচ্ছে, এটার উত্তরটা পরের পোর্শনে আসতেছে। রাত্র 8:20 ডেভিল ইউনূস জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছে। মূলত নির্বাচন নিয়ে যেই হইচই শুরু হচ্ছে সেটাকে দমন করার জন্য, থামানোর জন্য একটা আশ্বাস দেওয়া বা একটা রোড ম্যাপ দেওয়া, সেই জন্যই ওই বক্তব্যটা। আর ওই বক্তব্যের মধ্যে আনুষঙ্গিক যা বলেছে সবই মিথ্যা কথা, বরাবরের মতো। একেবারে প্রথম থেকে যতগুলো বক্তব্য এখন পর্যন্ত দিছে A to Z পুরোটা যেমন মিথ্যে কথা, এটাও ছিল মিথ্যে কথা পুরোটাই। এবং এই যে নির্বাচনের তারিখ, মানে তারিখ তো দেয় নাই, মানে যে সময়টা ঘোষণা করেছে, এইটাও একটা প্রবঞ্চনা, এটাও একটা প্রতারণার অংশ। আমি কালকে বলেছি, যেই কাজ করলে ইউনূস ক্ষমতা ছাড়তে হবে সেই কাজ পারতপক্ষে কেন ইউনূস করতে যাবে? হি উইল ট্রাই আপ টু দি লাস্ট। তো ইউনূস চেষ্টা করবে, যত রকমের ধানাই ভানাই আছে, যত রকমের কলা কৌশল আছে সবকিছু অ্যাপ্লাই করবে যাতে করে নির্বাচনটা না হয়। তার প্রথম ট্রিক্সটা হলো, বা প্রথম চালটা হলো, জামাত ইসলাম বিভিন্ন ইস্যুতে এই নির্বাচনে তারা অংশ যদি না নেয় তাহলে তো আর নির্বাচন হবে না। এটা কিন্তু আমি যাই বলতেছি, আমি কিন্তু আমার দলীয় অবস্থান থেকে বলতেছি। আমি একজন পর্যবেক্ষক হিসাবে আমি তাদের অবস্থানটা ওই, মানে এখন যা ঘটবে বা কিছুদিনের মধ্যে দেশে যা ঘটবে ওইটা বাদ দিয়েই আমি তো সেটা কাল্পনিক, তারা যেটা চিন্তা করতেছে, আর পর্যবেক্ষক হিসাবে আওয়ামী লীগের অবস্থান বাদ দিয়ে আমি সেইভাবে কথাটা বলতেছি। আবার কেউ মনে করেন না যে আমি আবার এই জিনিসটাকে কি বলে, আমার এটা মানসিক অবস্থান, নৈতিক অবস্থান কোনোটাই না, রাজনৈতিক অবস্থান কোনোটাই না। সো নির্বাচন তো জামাত ছাড়া হবে না, ধরে নিলাম যে আওয়ামী লীগ নাই, বিএনপি ছাড়া নির্বাচন হবে না, জামাত ছাড়াও নির্বাচন হবে না। তো জামাত কেন, এখন জামাত ক্ষমতায় আছে, বিএনপি যেমন ক্ষমতার অংশ, জামাতও ক্ষমতার অংশ। তো জামাত কেন জেনে শুনে বিরোধী দলে যাবে? প্লাস বিএনপি যদি তাদেরকে দয়া করে 2-1টা সিট দেয় তাহলে তারা পাবে, আর না এক সিটও পাবে না। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে বিএনপি তো 300 সিটই তাদের সিট, এটাই স্বাভাবিক। তো সেখানে বিএনপির দয়ায় তাদেরকে একটা বড় অংশ সিট, বিএনপির 210 সিট রেখে বাকি সিটগুলি তারা ভাগ করে দিবে, এই তো প্ল্যান। 210 সিট মানে সংবিধান সংশোধন করতে গিয়ে বা নতুন আইন করতে গিয়ে এটা দরকার হবে, যার জন্য তারা ওই অবস্থানটা ধরে রেখে বাকি যেই 90 সিট থাকবে সেটাকে জামাত, এনসিপি, অমুক সেমুক যারা যারা আছে, যাদের জীবনেও সংসদে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, তাদেরকে ভাগ করে তারা দিয়ে এইভাবে একটা ম্যানেজ করবে, এই তো তাদের পরিকল্পনা। তো এখন জামাত যদি নির্বাচনে না যায়, জামাত যদি চিন্তা করে আমরা কেন বিরোধী দলে যাব, সংখ্যা যাই হোক, বিরোধী দল তো বিরোধী দলই, বিএনপি একচ্ছত্র ক্ষমতার অধিকারী হবে, আমাদেরকে কোনো অফিসে ঢুকতেই দিবে না। এখনই তো যেভাবে আমাদেরকে রাজাকার, আলবদর, দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী যা যা আছে সব বলা শুরু করছে। আর মূল ক্ষমতার যখন স্টিয়ারিং এ তারা বসবে তখন তো তারা আমাদেরকে আওয়ামী লীগের চোখ বেশি
মানে পিষে দিবে চাকার তলে, গাড়ির চাকার তলে। এইটা তো জামাত বুঝে। তো জামাত তো এখন ক্ষমতার অংশীদার। তো সেই ক্ষেত্রে জামাত কেন এই চিন্তাটা করবে? তাদেরকে কেন ক্ষমতায় যেতে দিবে? হ্যাঁ, এখানে একটা যুক্তি আছে যে তা যদি না, ইলেকশন যদি না হয় তাহলে একটা ক্রাইসিস চলে আসবে। তো সেই ক্রাইসিসে আওয়ামী লীগ সুবিধা নিতে পারে, বা আওয়ামী লীগের অবস্থান আরো শক্ত হতে পারে, বা দেশে অন্য কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই ঝুঁকি এড়াতে গিয়ে তারা যেন ঠিক থাকে, সেই ক্ষেত্রে গিয়ে জামাত হয়তো আরো পরে গিয়ে, ফেব্রুয়ারিতে না, সেটা হয়তো এই বছরের শেষে, আগামী বছরের শেষে গিয়ে বা কোনো এক সময় বিএনপির সাথে বোঝাপড়া করে শক্ত এগ্রিমেন্টে এসে, গোপন চুক্তিতে এসে তারপরে যায় তারা নির্বাচনে যেতে পারে। বিএনপিকে নাকে খত দিয়ে তারা, কারণ বিএনপি এরা যারা নির্বাচন হবে না, এরা এদের টার্মসে বিএনপিকে আসতে হবে। এরকম একটা সিচুয়েশন আমি দেখতেছি। তাতে করে ইউনূসের লংজিভিটি, পাওয়ারের লংজিভিটি মানে দীর্ঘস্থায়ী হবে, আর হয়তো 1-1.5 বছর বাড়বে। এই হইল তাদের মূলত পরিকল্পনা, ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইনের দ্বিতীয় অংশ। এখন কথা হচ্ছে, স্বপ্ন তো সবাই দেখে, বাস্তবে কয়টি পূরণ হয় সেটাই তো দেখার বিষয়। এখন বাস্তব খুব কঠিন। এখন হয়তো কেউ মনে করতে পারে যে আমেরিকার সাথে ভারতের যেই সমস্যা সৃষ্টি হয়েছে, এতে ভারত যেই পরিকল্পনা নিয়ে বাংলাদেশে আগাচ্ছিল সেটা হয়তো আপাতত একটু বিলম্বিত হবে। দেখেন, আমি ব্যক্তিগতভাবে দেশের যেমন সবকিছুই আমি জানা বোঝার চেষ্টা করি, একই রকমের সারা বিশ্বে যে সমস্ত বিষয়গুলি খুব আলোচনা সমালোচনার সৃষ্টি হয় সেগুলো নিয়ে আমি খোঁজখবর রাখি। বিশেষ করে চায়না, ইন্ডিয়া, রাশিয়া, আমেরিকা, বা এই জিওপলিটিক্যাল যে সিচুয়েশনটা, অর্থনীতি, যুদ্ধ, রাজনীতি, এইসব বিষয়ে আমার একটু বেশি আগ্রহ। এখন ইদানিংকালে দেশের পরিস্থিতিটা এমন যে ওই দিক নিয়ে খুব একটা কথা বলা হয় না। এখন এটা নিয়ে কথা বলতে গেলে আরো অনেক লম্বা কথা বলতে হবে, সেটা নিয়ে সেদিকে আমি এখন যাচ্ছি না। হয়তো কয়েকদিনের মধ্যে আমি জিওপলিটিক্যাল ইস্যুতে একটা বক্তব্য রাখবো বা আলোচনা করব। এখন শুধু সংক্ষেপে আমি এইটুকু বলতে চাই, ভারত আমেরিকা ইস্যুতে বাংলাদেশ এখন একটা নতুন ক্ষেত্র তো আগে যা ছিলই, এটার মধ্যে আরো গুরুত্ব বেড়ে গেছে। এটার মধ্যে আরো ভয়ঙ্কর খেলার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। কেউ যদি মনে করে ভারত আমেরিকাকে খুশি করার জন্য বাংলাদেশ থেকে হাত গুটিয়ে নিবে, এটা তারা মনে করতেই পারে, যার যার মনে করার স্বাধীনতা আছে, করতেই পারে, চিন্তা করার স্বাধীনতা করতেই পারে। কিন্তু আপনি যদি ভারতের ইতিহাস দেখেন, শত শত বছরের, ভারতের 1000 বছরের, এমনকি অনেক সময় অনেক বিদেশি শক্তি এসে ভারত দখল করেছে, ভারত শাসন করেছে, কিন্তু কেউ শান্তিতে শাসন করতে পারে নাই। আলটিমেটলি তাদেরকে ভারত ছাড়তে হয়েছে। ব্রিটিশরা এই দেশে ছিল 190 বছর, কিন্তু শান্তিতে ছিল না একদিনও। তাদেরকে
এই দেশ ছেড়ে যেতে হয়েছে। তারপর যখন ভারত, আপনি যদি 47 সাল থেকে স্বাধীন ভারত দেখেন, তাহলে তারপর থেকে যদি আপনি ভারতের ইতিহাস দেখেন, পৃথিবীর কোন শক্তির কাছে ভারত কখনো মাথা নত করে নেই। তার স্বার্থের বাইরে গিয়ে সে কোনোদিন আপোষ করেনি, তার স্বার্থকে সে কোনোদিন জলাঞ্জলি দেয় নাই। ভারতের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যখনই কোনো ক্রাইসিস হয় তাদের দেশে এবং বিদেশে, পুরো ভারত এক হয়ে যায়। এই যে আমি এত ইতিহাস না টেনে, এই যে আজকে যে আমেরিকার সাথে যে সিচুয়েশনটা দাঁড়ালো, এই সিচুয়েশনে ইতিমধ্যে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমেরিকার সাথে কোনো ভারতের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো আপোষ করা যাবে না। ভারত তার আত্মমর্যাদা স্বার্থ রক্ষার্থে যে কোনো পদক্ষেপ নরেন্দ্র মোদী যেন নিতে নেয়। এবং এখানে নরেন্দ্র মোদী না, এই কথা বলা হয়েছে যে এখানে নরেন্দ্র মোদী বিষয় না, এখানে ভারত। এখন প্রশ্ন হলো যে অনেকের আছে যে খুব ছোট শক্তি, ছোট দেশ, বড় বড় চিৎকার দেয়, তাতে কি আসে যায়? আর ভারত তো তা না। ভারত এখন একটা পরাশক্তি। অ্যাজ এ নিউক্লিয়ার পাওয়ার, তার সাথে কেউ সাহস করবে, কেউ যুদ্ধ করতে সাহস পাবে না। তার ডিফেন্স সেটা করা আছে, জাস্ট বিকজ অফ নিউক্লিয়ার পাওয়ার। ইকোনমিতে থার্ড পজিশনে চলে আসছে। ডিক্লারেশনটা হওয়া হয়তো 5-6 মাসের মধ্যে চলে আসবে। লিটারালি থার্ড পজিশনে, পিপিপিতে তো আরো বহু আগে থার্ড হয়ে বসে আছে। সো ভারত কোনো কথার দেশ না, যা ইচ্ছা তা রেফারেন্স দেওয়ার দেশ না। ভারত ইটসেলফ এ পাওয়ার, ওয়ার্ল্ড পাওয়ার। এখন ভারত কেন আমেরিকার সাথে আপোষ করতে যাবে তার নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে? বাংলাদেশটা তো বিরাট স্বার্থ, তার সিকিউরিটি স্টেক এখানে। আজকে যেভাবে ষড়যন্ত্র এখানে চলতেছে, পাকিস্তান, তুরস্ক, আমেরিকা সহ, ভারতের সাথে তারা যুদ্ধ করবে না, বাট তারা ডিস্টার্ব করবে। এখন আপনি একটা সুস্থ মানুষ আছেন, আপনাকে কেউ যদি, একটা মশাও যদি আপনাকে কামড়ায়, আপনার এটা ডিস্টার্ব, আপনার কনসেন্ট্রেশনটা ওখানে থাকবে, আপনার অ্যাটেনশনটা ওখানে থাকবে। এখন যদি 4100 কিলোমিটারের বর্ডার, কত জায়গায় কত ডিস্টারবেন্স হবে। দিস ইজ এ প্রবলেম ভারতের জন্য, বিগ প্রবলেম। পুরো ভারতের পেটের মধ্যে আমরা। এখানে যদি মিলিটেন্স ক্রিয়েট হয় আর তারা যদি অ্যাটাকিং পজিশনে চলে যায়, সারাদিনই ভারত এটা নিয়ে থাকতে হবে, আর কোনো কিছু করতে পারবে না। সো হোয়াই ভারত উইল টলারেট দ্যাট পয়জনাস প্রবলেম? নেভার। কারণ ভারত টলারেট করবে না, এই জন্যে তার এটাকে দমন করার সেই ক্ষমতা তার আছে। তখন সে আরো বিগার ওয়েতে এটাকে দমন করতে যাবে। এখন যদি কেউ মনে করে যে আমেরিকার সাথে নেগোসিয়েট করবে বাংলাদেশ নিয়ে, ঠিক আছে তুমি এটা নিয়ে আমি হাত দেব না, বরং আমি মনে করি আমার ছোট বুদ্ধিতে বা জ্ঞানে উল্টা ভারত এখানে কন্ডিশন প্লেস করবে যে তুমি যেগুলি করতেছো বাংলাদেশে, এই সমস্ত ফাইজলামি করতেছো, বা তোমার যে নটোরিয়াস অ্যাক্টিভিটিজ এখানে শুরু হয়েছে, তুমি পাকিস্তান, তুরস্ক ন্যাটোর, সো দে আর আন্ডার আমেরিকান কমান্ড। পাকিস্তান প্রত্যেক বছরই $1.5 বিলিয়ন খয়রাত পায় তাদের সামরিক বাহিনীর জন্য। সো দে আর আন্ডার কম্পালশন আমেরিকার কথা শোনার জন্য, যাই বলবে তাই। তো তুমি যে এই সমস্তগুলি করতেছ, তুমি যদি বন্ধ না করো তাহলে আমি এখানে শক্তি প্রয়োগ করব। ভারত উইল সে দিস। আমি আপনাদেরকে বলে রাখলাম
যে তুমি যদি এখানে আমার ডিস্টার্ব করার জন্য এনকারেজ করো, তাদেরকে প্যাট্রোনাইজ করো, তাদেরকে ফ্যানিং করো, তাদেরকে ফুয়েলিং করো, আই উইল সিম্পলি নট টলারেট দ্যাট প্রপোজিশন। আমি আমার যা করার আমি তা করব, তোমাকে এখান থেকে সরতে হবে, তা না হলে আমাকে আমার মতো চিন্তা করতে হবে। তার সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো কোয়াড, যেখানে ভারত, জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইন্দো প্যাসিফিক, যেটা থেকে তার মূল হেডেক, এইসব টুকটাক এগুলি নিয়ে তার হেডেক না, তার মূল হেডেক হলো ইন্দো প্যাসিফিকে চায়নাকে রেজিস্ট করা। সেখানে ভারত ছাড়া এটা অসম্ভব। আর চায়না আর ভারত যদি এখন যেভাবে হয়, কয়েকদিন পরে 29 তারিখে নরেন্দ্র মোদী যাচ্ছে চায়নাতে, প্রেসিডেন্ট পুতিন আসতেছে, মানে এসসিওর মিটিং আছে, সেখানে তারা 1-to-1 কথা বলবো। 6 বছর পরে প্রধানমন্ত্রী মোদী যাচ্ছে ওখানে। সো রিলেশন, রাশিয়াই চাচ্ছে যে এটাকে একটা ফ্রেন্ডলি রিলেশনের মধ্যে নিয়ে আসা, সেটা করবেও, কারণ ডান হাত চায়না, বা হাত ইন্ডিয়া, রাশিয়ার দুইজনই কোনো না কোনো ভাবে রাশিয়ার উপরে ডিপেন্ডেন্ট ফর সিকিউরিটি রিজন, স্পেশালি ফর সিকিউরিটি রিজন। কারণ আমেরিকা চায়নার উপরে হাত দিতে পারবে না রাশিয়ার জন্য, আবার বিশ্বের কোনো শক্তি ডাইরেক্টলি ইন্ডিয়ার উপরে হাত দিতে পারবে না রাশিয়ার জন্য। চায়না সেখানে চিন্তা করে রাশিয়ার সাথে তার সম্পর্ক খারাপ হবে, সো দে উইল নট কনফ্লিক্ট উইথ ইন্ডিয়া। সো রাশিয়া হলো এখানে তার সিকিউরিটি গার্ড, এই দুইজনেরই, বিজনেসে, অর্থনীতিতে, রাজনীতিতে, সবকিছুতে রাশিয়া তাদেরকে প্রোটেক্ট করে। আর রাশিয়া হলো চায়নার সিকিউরিটি কাউন্সিলের সবচেয়ে বড় রক্ষক। কোনো কিছু ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কিছু পাসই করতে পারে না বিকজ অফ রাশিয়া। যেমন আমাদেরকে সেভ করেছিল রাশিয়া এই 71 সালে, তা না হলে তো সিকিউরিটি কাউন্সিলের রেজুলেশন করে এখানে বিদেশি শক্তি পাঠাই দিত, বিদেশি পিস কিপিং ফোর্স পাঠাই দিত, ফোর্স যুদ্ধবিরতি করে ফেলতো, শুধু রাশিয়া সেগুলি ভেটো দিয়ে আটকে দিয়েছে। সো এই ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কিছুই জাতিসংঘ থেকে পাস হবে না যতক্ষণ পর্যন্ত রাশিয়া আছে। সো রাশিয়া আমি একটু ইয়ের সাথে, ইন্ডিয়ার সাথে থাকবে, এটা হলো একটা এমন একটা বন্ধন তাদের সাথে, রাশিয়া এবং ইন্ডিয়া, এটা আনব্রেকেবল। এটা চিন্তা করলেও কেউ মানে মহা ভুল করে ফেলবে। তো যাই হোক, তো আমার কথা হচ্ছে হিসাবটা হলো ইন্ডিয়াতে, কারণ ইন্ডিয়াকে আমেরিকা দরকার। আমেরিকার ইন্ডিয়া না হলেও ইন্ডিয়ার চলবে, আমেরিকার বাজারের জন্য ইন্ডিয়ার দরকার। আর আমেরিকার থেকে যে সমস্ত অস্ত্রমস্ত্র কিনে, এগুলি হলো খাতির রাখার জন্য। আসে না, একজনের সাথে একজনের খাতির থাকে, তার বাসায় এইটা পাঠায় দেয়, ওইটা পাঠায় দেয়, ওইটা পাঠায় দেয়, খুশি হয়, রিলেশনটা ভালো থাকে। অ্যান্ড আমেরিকার সাথে সবাই রিলেশন ভালো রাখতেছে, ইভেন রাশিয়াও চায়। পৃথিবীর কোনো রাষ্ট্র নাই যে আমেরিকার সাথে রিলেশন ইচ্ছাকৃতভাবে খারাপ করতে চায়, কিন্তু ইট ইজ আমেরিকা যে পায়ে পাড়া দিয়ে সবার সাথে যুদ্ধ করে, খালি তার ক্ষমতা দেখানোর জন্য, তার স্বার্থ উদ্ধার করার জন্য। তো সেটা অন্য বিষয়, সেগুলি অন্য সময়। তো এখন যেটা কথা হচ্ছে যে ইন্ডিয়ার যে পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে, সেটা শুধু সামনেই আগাবে না, সেটা আরো কঠিনভাবে সামনে আগাবে। কারণ আগে একবার বলেছিলাম আমি যে তুরস্ক আর পাকিস্তান যেই খেলা এখানে খেলতেছে, ইন্ডিয়ার স্বার্থে ইন্ডিয়াকে এখানে তাদেরকে দমন করতে হবে। কিভাবে দমন করবে সে ভালো করেই জানে। কিন্তু আমেরিকা যেহেতু তাদেরকে ফুয়েলিং করতেছে, এখন প্রথম কাজ হলো আমেরিকাকে এখান থেকে ডিসকার্ড করা, আমেরিকাকে এখান থেকে নিউট্রাল করা। তা আমেরিকাকে সে কিভাবে, এখন যেহেতু বেজে গেছে, কারণ এটা আলোচনা হইতে হবে। তা আলোচনা যখন হবে, টেবিলে এই কথাগুলি আসবে যে তুমি আমার ক্ষতি হবে, কারণ আমার সিকিউরিটি কনসার্ন এখানে, তুমি সেই লোকগুলিকে কিভাবে, তুমি তাদেরকে, এই দুষ্ট লোকগুলিকে, এই দুশ্মনদেরকে, আমার দুশ্মনদেরকে তুমি কিভাবে ফুয়েলিং করো। তো তুমি যদি আমার ক্ষতি করতে চাও এখানে, তাহলে তোমার সাথে আমি কোয়াডে বা ইন্দো প্যাসিফিকে কিভাবে আমি তোমার সাথে বন্ধুত্ব রাখবো? দ্যাট উইল বি দি কোশ্চেন। সো এগুলি অনেক লম্বা হিসাব। পরিকল্পনা যা ছিল তা শুধু থাকবেই না, তারও কঠিনভাবে সামনে আসবে। কথা আছে না, এত ভালো না,
চাঁদ দেখে খুশি হইও না, রোজায় কষ্ট দিবে। তো এই সমস্ত নির্বাচনের তারিখ ঘোষণা করছে, কেউ বিজয় মিছিল করে, কেউ কি বলে শুকরানা মিটিং করে, কেউ মুনাজাত দেয়, মহা কিছু একটা করে ফেলছে। এগুলি সব বোকাস জিনিসপত্র, সব বোকাস, কারোরই ঘুম নাই। এখন বিএনপি দেখবেন এই 2 দিন 3 দিন একটু যাকে গরম গরম এইটা, আবার 2 দিন পর তো নতুন কিছু বের করবে, বলবে নির্বাচন আরো আগে দাও, বলবে তোমরা যে চুক্তি করছো ওই চুক্তির সাথে আমরা নাই, আমেরিকার সাথে যে গোপন চুক্তি করছো এটা তোমাদের দায়িত্ব, আমাদেরকে জিজ্ঞেস করছো, করো নাই, তোমরা নাই, তোমরা বুঝো। এগুলি বলবো অন্য একটা ট্রিক্সে বলবে, কারণে বলবে আমেরিকা যেহেতু তাদেরকে পছন্দ করে না, তাদেরকে আমেরিকা যাতে রিকগনাইজ করে, যার জন্য যেমন অলরেডি আমেরিকার রাষ্ট্রদূত বাংলাদেশে যে চার্জ অ্যাফেয়ার্স আছে, সে লন্ডনে বিএনপির প্রবাসী নেতা, অনলাইন নেতা যে তারেক জিয়া, তার সাথে নাকি বৈঠক করেছে। তো তারা সেইভাবে একটা মিলিশ করতে চাইবে যে তাদের এই জিনিসগুলি যেন চলমান থাকে, তাদের স্বার্থ যেগুলি আছে সেগুলি যেন ঠিক থাকে। যদি না ঠিক থাকে তাহলে কি কোনো লাভ নাই। আর সেই ইনুস যে বেচা বিক্রি করছে, বাংলাদেশটারে যে গোলামির জিনজিরে আবদ্ধ করছে, সেটাকে ঠিক রাখতে হবে। এইসব কাহিনী নিয়ে দেখবেন যে কয়দিন পরে আবার নতুন নতুন কাহিনী বেরিয়েছে। আবার তো প্রতিদিনই কথা বলতে হবে, এগুলি থাকবেই কথার মধ্যে। অতএব কেউ যেন, এখন আমি আমার দলীয় কথায় আসি, আমাদের পরিকল্পনা খুবই পরিষ্কার, ইনুসকে যেতে হবে এবং খুব দ্রুত। ইনুসকে আমরা যেতে হবে মানে যমুনার থেকে বের হইতে হবে। এখন সে কি অবস্থায় বের হবে সেটা আল্লাহ জানে, আর বাংলাদেশের জনগণ জানে। কিন্তু সীমানা পার করা যাবে না, কারণ সে যেই অপরাধ করছে তাকে যদি দেশ থেকে জেনারেল ওয়াকার অ্যালাউ করে, আমার মনে হয় না বাংলাদেশের জনগণ জেনারেল ওয়াকারকে ক্ষমা করবে। কারণ ইনুস যেই অপরাধ করেছে, যেই পাপ করেছে, দেশের যে ক্ষতি করেছে, মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায় বলতে চাই, তার কথা থেকে নিয়ে গতকালকে উনি আবার বলেছে, আমি একটাকেও ছাড়বো না, প্রত্যেকের বিচার আমি করব। এই আমার দেশের যে ক্ষতি করছে আর আমার দেশের যে গোপন চুক্তি করে দেশকে যারা বিক্রি করেছে, গোলামির চুক্তি করেছে, তাদেরকে আমি ছাড়বো না। সো প্রধানমন্ত্রী এই কথা বলার অনেক সিগনিফিকেন্স আছে। শেখ হাসিনা কথার জন্য কথা বলে না, হোয়াট শি সেজ শি মিন ইট। ইনশাল্লাহ সেটা আপনারা বাস্তবে দেখতে পাবেন। ভালো থাকেন, ধন্যবাদ।